নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সত্যি বলছি খেলা জমে উঠেছে বাংলাদেশে। একের পর এক যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান চলছে তা কিন্তু কল্পনার বাইরে। রিসেন্টলি আপনারা জানেন যে কিভাবে আমাদের একজন বিএসএফের জওয়ান বেশ কিছু কাংলুদের তাড়া করে খেদানোর দরুন ভুলবশত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এখন স্বাভাবিকভাবেই উনি একা ছিলেন। এই সুযোগে বেশ কয়েকজন বাংলাদেশের বর্ডার গার্ডের ফোর্স ওনাকে ধরে ফেলে। আর এটাকে নিয়ে আমাদের প্রতিবেশীদের যে কী উল্লাস, যেন বাবার বিয়ে দেখছে। কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় সেনার জওয়ানকে ধরে রাখার অকাত বাংলাদেশের তো নেই। হয়ও তাই ইমিডিয়েটলি ভারতীয় ফোর্সেস অ্যাক্টিভ হয় এবং বাংলাদেশের সাথে কথা বলতে তড়িঘড়ি ওরা আমাদের জওয়ানকে সুরক্ষিত ভারতের কাছে পৌঁছে দিয়ে যায়। মানে ওরাও বুঝে গেছে যে ওদের অকাত কত দূর। যদি ওরা ভারতীয় বিএসএফের জওয়ানকে ফেরত না দিত তাহলে এর পাল্টা ভারত যে অ্যাকশান শুরু করত সেটা কিন্তু ঠেকানোর ক্ষমতা বাংলাদেশি সেনার কাছে নেই। কারণ বাংলাদেশের লোকজন যতই লাফাক, ওদের সেনা জানে যে ওদের অকাত কত দূর, তাই ওরা ওর বেশি তো যাবে না। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিংলি যখন এই সমস্ত ঘটছিল এবং আমাদের এই বিএসএফের জওয়ান বাংলাদেশ গ্রেপ্তার করে, এটাকে নিয়েই গোটা বাংলাদেশ তো ব্যস্ত ছিল। ঠিক সেই সময় অল অফ সাডেন আবারও অজানা বন্দুকধারীরা বাংলাদেশে হানা দিতে শুরু করে দেয়। আর শুধু হানা দিয়েছে তাই নয়, বরং আরও এক গুরুত্বপূর্ণ এনসিপি ছাত্রনেতা যার নাম মোহাম্মদ মোতালেক, তাকে লক্ষ্য করে ফায়ারিং করা হয়। ব্যাস, এতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলাদেশ। কেননা এই নিয়ে ব্যাক টু ব্যাক দুজন এনসিপি নেতা গুলিবিদ্ধ হল। কয়েকদিন আগেই হাদি নামক এক নেতা, যে ভারতকে হুমকি দিচ্ছিল কাশ্মীর ভাঙার, সেভেন সিস্টার দখলের, এটাকে নিয়ে ফেসবুকে পোস্ট করছিল, তাকেও এই অজানা বন্দুকধারীরা এসে ঠুকে দিয়ে যায়। আর তারপর এই নেতা টপকে যায় এবং এখন এর পরপরই সেম পলিটিক্যাল পার্টির আরেক ছাত্রনেতা এইভাবেই গুলিবিদ্ধ হল। বিষয়গুলো একটু বেশি কোইন্সিডেন্ট হয়ে যাচ্ছে না? আর মজার ব্যাপার কি জানেন, এই সব কিছুর জন্য বাংলাদেশ এগেন ভারতকেই দায়ী করেছে। কিন্তু টু বি অনেস্ট, এর কোনো প্রমাণ নেই। তবে যেভাবে ঘটনাগুলো ঘটছে সত্যিই বিষয়গুলো সাধারণ নয়। বাংলাদেশের জাহাজ বাজেয়াপ্ত করা থেকে শুরু করে সীমান্তে 2 কাংলো হত্যা হোক বা ব্যাক টু ব্যাক এইভাবে অজানা বন্দুকধারীদের তাণ্ডব দেখে যা মনে হচ্ছে, তাতে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত হতে পারে যে কেউ বা কোনো দেশ খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশকে টার্গেট করছে এবং গত 1 বছরে প্রথমে ওদের ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসের পর ওদের ইকোনমি শেষ করল, তারপর এখন ধীরে ধীরে ভেতর থেকে ক্লিনিং করছে। আর দ্বিতীয় সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো এই সব কিছুই গোষ্ঠী দ্বন্দ্বের ফল। এই মুহূর্তে বাংলাদেশ এমন একটা জায়গায় চলে এসেছে, সেখান থেকে পিছিয়ে আসার আর তো কোনো জায়গা নেই এবং এভাবেই দেশটা গৃহযুদ্ধের চাপে হয়তো ধ্বংস হয়ে যাবে। ফলে আমি বলবো শুধু খেলা দেখতে থাকুন। যেরকম আমি ভবিষ্যৎবাণী করেছি এক্স্যাক্টলি সেমভাবে এই সমস্ত কিছু হবে, যার ছোট ছোট ট্রেলার ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এটা সবে শুরু হলো। আগামী 1 মাস অপেক্ষা করুন, এমন এমন ঘটনা ঘটে যাবে যার জবাব বাংলাদেশের জনগণ নিজেরাই খুঁজে পাবেন যেই সমস্ত কিভাবে ঘটে গেল। তার জন্য তৈরি থাকুন। ইট যখন ওরা মেরেছে 2-1টা পাটকেল তো খেতেই হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।